হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখো আমরা নবম শ্রেণীর কোষে দেখি 5.2 করতে চলেছি এর ডি দাগ। কারণ এর আগে তোমরা দেখেছো ভিডিওতে আমরা এ বি সি কমপ্লিট করে ফেলেছি অঙ্কটা, আর বেঁচে রয়েছে এই একটা ডি দাগ। তো আজকে আমরা ডি দাগটা করব। চলো দেখা যাক কেমনভাবে হবে এটা। দেখো, ডি দাগের অঙ্কটা আমি পাঠিয়ে দিলাম এখানে। তো একবার আমি বলে দিই এখানে কি প্রশ্নে কি বলতে চেয়েছে, তোমরা একটাবার প্রশ্নটা দেখো। প্রশ্নে বলেছে কি, নিচের সহ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি। বলছে সহ সমীকরণ মানে তোমরা জানো এই একটা সমীকরণ রয়েছে, দুটো সমীকরণ রয়েছে, যখন দুটো সমীকরণ দিয়ে কাজ করতে হয় তখন তাকে সহ সমীকরণ বলা হয়, কারণ একটার সঙ্গে আর একটা। তারপরে কি বলছে, সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি। এর লেখচিত্র অঙ্কন করতে হবে, লেখচিত্র অঙ্কন করে দেখতে হবে এটা সমাধানযোগ্য হচ্ছে কিনা। ও সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লিখি। যদি সমাধানযোগ্য হয় মানে কি, সমাধানযোগ্য মানে যদি এই লেখচিত্রে এই একটা সমীকরণ এই একটা সমীকরণের যে সরলরেখা আসবে, সেই সরলরেখা যদি এইখানে যদি একটা পি বিন্দুতে যদি মিলিত হয় কোথাও, তাহলে আমরা কি বলতে পারি এর একটা সমাধান আছে, তাহলে সেই সমাধানযোগ্য হবে সরলরেখা। তাই বলছে যদি সমাধানযোগ্য হয় তাহলে সমাধানটি লিখতে হবে, মানে এক্স এর মানটা লিখতে হবে এবং ওয়াই এর মানটা লিখতে হবে। তাহলে আর যদি সমাধানযোগ্য না হয় মানে কি, যদি সরলরেখাটা একবার এইভাবে গেল আর একবার এর পরস্পর সমান্তরালভাবে চলে গেল, তাহলে কি তোমরা কোথাও ছেদবিন্দু পি পাচ্ছ? কোথাও সরলরেখাটি ছেদ করেনি, তাহলে এটা সমাধানযোগ্য নয়। তখন তাহলে কি, সমাধানযোগ্য না হলে কিছু করার নেই। আর যদি অসংখ্য সমাধান থাকে তাহলে সেক্ষেত্রে তিনটি সমাধান লিখি। অসংখ্য কখন হবে, যদি একটা সরলরেখা এইভাবে যায়, এর উপরেই আর একটা সরলরেখাও যদি এইভাবে চলে যায় একটার উপরেই আরেকটা, তাহলে এখানে কি দেখতে পারবো, এইখানে একটা পি বিন্দু, এইখানে আর একটা বিন্দু, এইখানে আর একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, অনেকগুলো ছেদবিন্দু পাচ্ছি, তাই তো? তাহলে এখান থেকে এখানে তো অনেকগুলো ছেদবিন্দু পাচ্ছ তোমরা, তাই এখানে অনেকগুলো নেওয়ার কোনো দরকার নেই, বলছে তিনটে, যে কোনো তিনটের তোমরা স্থানাঙ্ক বসাও এক্স ওয়াই করে। ঠিক আছে, চলো ডি দাগের অঙ্কটা করি এবার। চলো দেখো, ডি দাগে কি বলছে, দুটো সমীকরণ কি কি রয়েছে, এখানে রয়েছে একটা 5x প্লাস ওয়াই ইকুয়ালস টু 13, আর একটা রয়েছে 5x প্লাস 5y ইকুয়ালস টু 12। তাহলে একটা সমীকরণ আমরা প্রথমেরটা নিয়ে নিই, যে 5x প্লাস ওয়াই ইকুয়ালস টু 13, এখান থেকে 5xটা রেখে আমি এখানে ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলাম। এই পাশে নিয়ে গেলে কি হবে, এই পাশে নিয়ে গেলে ওয়াইটা মাইনাসে চলে যাবে, তাই তো? তো এটা মাইনাসে চলে গেল। তারপরে দেখো কি হবে, তারপর এখান থেকে যদি 5টা রয়েছে গুণে, তাই তো, এই গুণটা এই পাশে চলে যে হবে ভাগে। এখানে দেখো আমি 5/তে নিয়ে নিয়েছি, গুণ ছিল, আমি 10 সমান সমান ডান দিকে দিয়ে দিয়েছি, তাহলে এটা গুণ থেকে গিয়ে ভাগে হয়ে গেল। তাহলে x সমান সমান পেলাম আমরা 13 মাইনাস ওয়াই বাই 5, তাই তো? তাহলে আমরা এটা পেলাম x। তাহলে x এর মানটা বসিয়ে দাও x এ। তাহলে x ইকুয়ালস টু আমরা এখানে আমরা একটা খোপ কেটে এখানে এক্স পাতালাম আর ওয়াইটা পাতিয়ে দিলাম। এবার আমাকে দেখতে হবে ওয়াই এর কোন কোন ভ্যালুর জন্য এক্স এর মান কি কি হয়। আমরা এক্স সাধারণত পূর্ণ সংখ্যা নেওয়ার চেষ্টা করি, তাহলে ওয়াই এর এমন মান নিতে হবে যে যাতে আমরা এক্সটা পূর্ণ সংখ্যা পাই। এক্সটা আমি ওয়াই তো 0ও নিতে পারতাম, এখানে 1ও নিতে পারতাম, 2ও নিতে পারতাম, কিন্তু আমরা এগুলো নেইনি। কেন নিইনি, কারণ দেখো তো ক্যালকুলেশন করে এখানে দশমিক চলে আসবে, কিছু দশমিক সংখ্যা চলে আসবে, এমন কিছু দশমিক চলে আসবে। আর এইভাবে দেখো তো, এইভাবে যদি
এইভাবে যদি এটা এরকম দশমিক চলে আসে, তুমি গ্রাফে কিভাবে করবা? গ্রাফটা যদি এরকম পেজ হয়, তুমি এখানে অনেক করা তো যাবে, কিন্তু একটু অসুবিধা হবে, এখানে এটা বসাতে অসুবিধা হয়ে যাবে। তাহলে তার জন্য আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে, কারণ গোনার সময় 1 2 3 4 করে গ্রাফে ওঠো, তাহলে পূর্ণ সংখ্যা হলে তোমরা একটু ভালো নিতে পারবে। তাহলে দেখো তো, আমি যেটা বলছিলাম তোমাদের, যে 1 2 দিয়ে যেমন দশমিক চলে আসছে, 0 দিয়ে দশমিক চলে আসছে, তাহলে দেখি কিভাবে দশমিক আসছে। তাহলে আমার এখানে একবারেই কি আমি 3 বুঝে গিয়েছি যে 3 দিয়ে পূর্ণ সংখ্যা চলে আসবে? না, আমি করে দেখেছি, 0 দিয়ে একবার করে দেখেছি, 1 দিয়ে করে দেখেছি, 2 দিয়ে করে দেখেছি, একটাতেও পূর্ণ সংখ্যা আসেনি। তারপরে আমি 3 দিয়ে দেখেছি এখানে ক্যালকুলেশন করে, হ্যাঁ দেখলাম কি 3 দিয়ে পূর্ণ সংখ্যা আসছে। তাই আমি এখানে দেখো 3, তাই আমি এখানে 3 দিয়ে তারপর এখানে আমি পূর্ণ সংখ্যা পেলাম। এবার দেখো তো আমি কিভাবে করেছিলাম 0 দিয়ে পূর্ণ সংখ্যা আসেনি, সেটা দেখাচ্ছি। দেখো, চলো দেখো, যদি আমি 0 দিই y এর মান, x ইকুয়ালস টু 13 মাইনাস 0/5, তার মানে 13/5, 13/5। এবার যদি এটার আর তো কাটাকাটি যায় না, ভাগ করতে হবে আমাদের। তাহলে দেখো তো, 5 দুগুণি 10 আর 3 13, দশমিকের জন্য একটা 0, 5 6 30। তাহলে আমরা ভ্যালু কত পেলাম? 2.6 পেলাম, তাই তো? তাহলে আমাদের গ্রাফে কেমন যেতে হতো? এটা দেখো, আমাদের গ্রাফে কেমন যেতে হতো, আমরা এখানে 1 ঘর, এখানে 2 ঘর, তাহলে 2.6, তাহলে আবার 0.6 ঘর যেতে হতো। 0.6 এবার তুমি কীভাবে বুঝবে? এখানে 0.6 বোঝা যাবে, কিন্তু সেটা আরও আমাদের গ্রাফের এই ঘরগুলোকে অন্যরকমভাবে নিতে হবে, 1 একক করে নেওয়া যাবে না। তাহলে আমাদের এখানে 0.2 অথবা অন্যভাবে নিতে হবে। তাহলে সেসব এত ঝামেলা করবেই বা কেন তুমি? তাহলে এত ঝামেলা যাতে না হয়, তাহলে আমাদের কি এখানে এক্সের জায়গায় যাতে পূর্ণ সংখ্যা আসে এমন দেখতে হবে। তাহলে তোমরা দেখলে কি যে 0 দিয়ে পূর্ণ সংখ্যা আসছে না, সেরকম 1 দিয়েও দেখবা পূর্ণ সংখ্যা আসবে না, 2 দিয়েও দেখবা পূর্ণ সংখ্যা আসবে না। চলো তো 2 দিয়ে দেখি, 1 দিয়ে তোমরা করে দেখো, আমি 2 দিয়ে করে দেখাচ্ছি। দেখো 2 দিয়ে কি আসে। এ দেখো, x ইকুয়ালস টু 13 মাইনাস y 2/5। দেখো তো, 13 থেকে 2 চলে গেলে কত থাকে? 11। আর নিচেই 5। দেখো তো, কাটাকাটি তো যায় না, আবার তোমার এখানে ভাগ করতে হবে। ভাগ করো, 5 দুগুণি 10, এই 1 বসে গেল, দশমিকের জন্যে একটা 0 নাও, 10, 5 দুগুণি 10। তাহলে কত পেলে তুমি? 2.2 পেলে, তাই তো? তাহলে এইখানে পাচ্ছিলে 2.6, আর এখানে পেলে 2.2। দেখেছো? তাহলে আমি একটাও পূর্ণ সংখ্যা পেলাম না এখানে। তাহলে তার জন্য আমি যাব কত দিয়ে? 3 দিয়ে। চলো তো 3 দিয়ে যাই এবার। তাহলে আমরা 3 দিয়ে করে দেখি এবার। দেখো, x ইকুয়ালস টু 13 মাইনাস 3 নাও, তারপর কত? 5, কারণ আমরা এখানে y এর মানটা, দেখো আমরা এইখানে y এর মানটা বসিয়েছি 3, তাই তো? তো এখানে করলাম এটা। তাহলে করো, ইকুয়ালস টু 13 থেকে 3 চলে গেলে কত থাকে? 10 থাকে, বাই 5। তাহলে ভাগ করে দাও, 5 দুগুণি 10। তাহলে কত পেলাম? 2 পেলাম। এইভাবে 2 পেয়ে গেলাম এখানে। দেখেছো, পূর্ণ সংখ্যা হয়ে গেল। তারপরে দেখো, তারপরের গুলো তোমরা জানো, খুব সোজা। এখানে আর নামটা পড়ে পড়ে যে 3-এর পরে 4-এ হচ্ছে নাকি ক্যালকুলেশন করে দেখো, তারপরে 5-এ হচ্ছে নাকি ক্যালকুলেশন করে দেখো, 6-এ হচ্ছে নাকি দেখো, 7-এ হচ্ছে নাকি দেখো, কিচ্ছু করা লাগবে না এরকম। এবার কি নর্মালে করতে হবে? কি করতে হবে দেখো, তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখে থাকবে, সেটা আমি আগেও বুঝিয়েছি তোমাদের কি করতে হবে। দেখো, এখানে যে এক্সের হরে যে সংখ্যাটা থাকে 5 রয়েছে, সেটাকে ওয়াই এর এই প্রথমেরটার সঙ্গে যোগ করে দাও, দিলে পরেরটা পাওয়া যাবে আমাদের এটা। তাহলে দেখো তো, 5 যোগ 3 করে দাও, কত পেলাম? 8 পেলাম। তাহলে সোজাসুজি 8, এরপরে 8 দিয়ে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। আর 8-এর পরে 9, 10, 11 আর কিচ্ছু পাবো না। আবার আমরা কি করব? আবার যদি আমরা এই এক্সের হরে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আবার এই সংখ্যাটাকে, এই ঘরের 8টাকে যোগ করে দিই। তাহলে করো, 5 যোগ 8 মানে কত হলো? 8 5 কত? 13। তাহলে এই 13 দিয়ে যাবে, আমরা বুঝতে পারলাম, তাই তো? এরপরে যদি বলি আর একটা ঘরও নেও,
তাহলে এই 13-র সঙ্গে আবার কি এই 5টা এক্সের হরের এই 5টাকে তোমার এই এক্সের হরের 5টাকে আবার এই 13-র সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে করে দেখো 13 যোগ 5, তাহলে কত হয় তোমার 13-র পরে 5 ঘরে গোনো 18। তাহলে এই 18 দিয়ে তোমার এখানে যাবে। তাহলে আমরা কি বুঝলাম যে 18 দিয়েও এমন সংখ্যা বেরোবে যেটা এখানে পূর্ণ সংখ্যা হয়, তাই তো। চলো তাহলে আর এখানে কি এখানে এত ঘরগুলো নেওয়ার কোনো দরকার নেই, এখানে 1টা 2টো 3টা সাফিসিয়েন্ট, 3টে ঘর হলেই হয়ে গেল, তোমার এতগুলো ঘর করার দরকার নেই। দেখো তো এবার প্রথম সমীকরণটার ক্ষেত্রে আমরা পেরে গেলাম, এবার দ্বিতীয় সমীকরণটা দেখব। তাহলে চলো তো দেখা যাক 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি হয়। 2 নম্বর সমীকরণটা কি আছে, এই দেখো এটা 2 নম্বর সমীকরণ, তাই তো। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে 5x প্লাস 5y ইকুয়ালস টু 12, তাই তো। চলো আমরা লিখলাম 5x প্লাস 5y ইকুয়ালস টু 12। এইখান থেকে 5yটা এদিকে নিয়ে গেলে সমান সমানের ডান দিকে নিয়ে গেলে হয়ে যায় মাইনাস, আর 5টা এক্সের সঙ্গে গুণ ছিল, 5টাও যদি সমান সমানের দিকে নিয়ে আসি গুণ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এটা পাওয়া গেল। এবার এটাকে আমরা এই এক্সের এখানে লিখে দিলাম আর ওয়াইটাকে ওয়াই রেখে দিলাম। এবার দেখো তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি 0 নিই অথবা 1 2 3 4 5 6 7 যে কোনো মান নেও না কেন, যে মানটাই নেও না কেন, কোনো সময় এখানে আমি পূর্ণ সংখ্যা আনতে পারছি না, এই ঘরগুলোতে পূর্ণ সংখ্যা আসছে না। কি করব তাহলে আমরা, তাহলে আমাদের আর কিছু করার নেই, আমাদের এখানে বাধ্য হয়ে দশমিকের সংখ্যাই নিতে হবে। তাহলে কি এবার দশমিকের সংখ্যা নিতে গেলে একটু ঝামেলা হয়, কখন গ্রাফ বানাতে গেলে একটু ঝামেলা হয়। তাহলে আমরা সেই হিসাবে আমরা আর আমাদের কিছু করার নেই হাতে, তার জন্য আমাদের দশমিক নিয়ে গ্রাফটা একটু দেখতে হবে, মন দিয়ে দেখতে হবে কেমনভাবে বানে। চলো আমরা দেখি গ্রাফটা। তোমরা এই 0 দিয়ে এখানে ক্যালকুলেশন করে মানটা এগুলো পাতিয়ে দিতে পারবে। তো মানটা আমি এরকম ক্যালকুলেশন করে আর পাতালাম না, এই দেখো এখানে ভাগ করা আছে। দেখো তোমরা যদি 0 দিয়ে বসাই তাহলে 12 মাইনাস 5 গুণ 0 বাই 5, তাহলে 0-এর সাথে কিছু গুণ করলে 0ই হয়ে যায়, তাহলে 12/5, তাই তো। 12/5 এইখানে দেখো তো কি হয়েছে, 12/5 যদি ভাগ করা হয় 12, আর ভাগ করার পরে কি উত্তর দাঁড়ায় 2.4, তাই এইভাবে আমরা এখানে 2.4 পেয়েছি, তাই তো। তাহলে দেখো এবার এইভাবে তোমরা এই 1-এরটাও বের করে ফেলবে মান, 2-এরটাও বের করে ফেলবে, ঠিক আছে। এবার দেখো আমরা গ্রাফে কেমনভাবে করব। এবার আমাদের যদি গ্রাফ খাতায় এই 0.4 পাতাতে হয় অথবা যে কোনো দশমিকের পরের সংখ্যাগুলো পাতাতে হয়, 0.1 2 0.3 0.4, তাহলে আমরা কিভাবে পাতাবো, কারণ আমরা কি জানি, আমরা গ্রাফের একটা ঘরকে এক হিসাবে ধরি। তো যে যদি বলা হয় তুমি 5 ঘর যাও, তো তাহলে তুমি কি করবে, এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এটা নেবে তুমি। যদি বলি আমি 3 ঘর যাও, তাহলে কেমনভাবে যাবে, তুমি এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর এটা যাবে তুমি। কিন্তু এখানে রয়েছে, মনে করো এখানে রয়েছে 1.4, এবার যদি 1.4 যেতে হয় তোমাকে এখান থেকে, তুমি এই যে তো এক ঘর গেলে, এবার এবার আরেক ঘর যদি তুমি এখানে বাড়াতে যাও, আরেক ঘর এখান থেকে এইটুকু গেলেই তো 2 ঘর চলে গেলে তুমি 0.4 ঘর যেতে হবে। তুমি আন্দাজ মতো এখানে তো নিতে পারো না, কারণ আন্দাজ মতো নিলে তো ক্যালকুলেশন একটু উল্টোপাল্টা হয়ে যাবে। তাহলে আমি 0.4 তো 1-এর থেকেও ছোট হয়ে যাবে, কারণ 1-এর পরে আর 0.4 যেতে হবে। তাহলে 1-এর পরে যদি আমি আরেক ঘর চলে যাই তাহলে মোট 2 ঘর চলে গেলাম। এবার দেখো আমরা একটু এখানে একটা মডিফাই মতো করব। গ্রাফ খাতাতে আমরা কি করতে পারি, দেখো আমরা একটা এই ছোট ঘরকে 0 দশমিক কিছু সংখ্যা হিসাবে আমরা ধরতে পারি,
0 কিছু, সেটা 0.1 হতে পারে, সেটা 0.2 হতে পারে, সেটা 0.3 হতে পারে। তাহলে আমি যদি গ্রাফের এই ঘরগুলোকে 0.1 হিসাবে ধরি, দেখো এখান থেকে এইটুকু 0.1 হয়, এইখান থেকে এইটুকু আবার 0.1 হয়, আবার এখান থেকে এইটুকু 0.1 হয়, আবার এখান থেকে এইটুকু যদি 0.1 হয়, এখান থেকে এইটুকু 0.1 হয়। তাহলে মোট যদি বলি আমি এইখান থেকে এই অবধি গেলাম, তাহলে মোট কত ঘরে যাওয়া পড়লো বলো তো? মোট 0.1 2 3 4 5, 0.5 ঘর গেলাম, তাই তো? তাহলে এখানে আমাকে বিন্দু কোনটা দিয়েছিল? প্রথম বিন্দুটা দেখো, প্রথম বিন্দু বলেছিল 2.4। তাহলে এইভাবে যদি আমার 2.4 যেতে হয়, কত? 2.4, তাহলে কত দূর অব্দি যেতে হবে? এইখানে দেখো 0.5 হয়েছে, তাহলে আমি আবার যদি এইভাবে এই অবধি যাই, আবার কত যাব? 0.5। তাহলে মোট আমার কত হলো? এইটুকুতে মোট হলো 0.5 যোগ 0.5 মানে 1 একক। তাহলে আমাকে যেতে হবে 2.4 একক। তাহলে এইভাবে করে আমার আবার এইখানের থেকে বাড়াতে হবে, এইখান থেকে বাড়িয়ে এই অবধি যাব, মানে আবার 0.5 গেলাম। এইখানে দেখো গ্রাফ শেষ হয়ে গেছে, তোমরা একটু নজর দিয়ে দেখো, এইখান থেকে এই অবধি আবার মনে করো যে 5 একক, এইখানে 0.5 একক গেলাম। তাহলে মোট এইখানেও কতটুকু গেলাম? আবার এইখানে গেলাম 0.5 যোগ 0.5 মানে 1 একক, তাই তো? তাহলে আমার মোট এইখান থেকে এইটুকু যাওয়া পড়লো কত? এই দেখো লাল কালি দিয়ে দেখাচ্ছি, এইখান থেকে এই অবধি যাওয়া পড়লো আমার 1 একক যোগ 1 একক সমান সমান 2 একক। আর কত বলেছে? 2.4, তাই তো? তাহলে আমার এখনো কত? এখনো আমার 0.4 একক বেশি যেতে হবে, এখনো আরও যেতে হবে। তাহলে আরও যেতে হবে, তাই তো? তাহলে এখানে মনে করো আরেকটা ছোট ঘর আছে, আরেকটা ছোট ঘর মানে 0.5, আর একটা ছোট ঘর নাও, আর একটা ছোট ঘর মানে 0.5। তাহলে 0.5 0.5 কত হলো? 0.5 মানে 0.1 হলো। তাহলে এইভাবে তুমি সরি, এখানে ছোট ঘরগুলো 0.5 না তো, সরি। এইখানে দেখো ছোট ঘরগুলো কি ছিল? ছোট ঘরগুলো তো আমরা এখানে 0.1 ধরেছিলাম, তাই তো? এক একটা ছোট ঘর দেখো তো, এই যে এক একটা ছোট ঘর এখানে আমরা কত ধরেছিলাম? এই যে এখানে 0.1 ধরেছিলাম। তাহলে এই একটা ছোট ঘর মানে কি হবে? একটা ছোট ঘর মানে 0.1, আর একটা ছোট ঘর আঁকো, আর একটা 0. আবার 1। তাহলে মোট কত হলো? 0.2, আর একটা ছোট ঘর আঁকো, আবার 0.1, আর একটা ছোট ঘর আঁকো, এই হলো 0.1। তাহলে মোট কত ঘর হলো? এই ছোট ঘরগুলো এখান থেকে এইটুকু হলো, এই 1 0.1 0.1 0.1 0.1 4বার যোগ করলে কত হয়? 0.4 হয়, তাই তো? তাহলে আমি মোট যদি এইখান থেকে এই অবধি লাইনটা টানি, এই অবধি মোট এই অবধি যদি এইখান থেকে এই অবধি লাইনটা টানা হয়, তাহলে আমি বলতে পারি আমি 2.4 ঘর গেলাম, তাই তো? তাহলে কি বুঝতে পারলে? যে এইখানে দেখো আমি করতে গিয়ে গ্রাফটা শেষ হয়ে গেল, এত বড় করতে হচ্ছে, তাই তো? তোমাদেরও পরীক্ষার খাতায় অসুবিধা হবে এত বড় করতে গেলে। তাহলে আমি কি করতে পারি? এক একটা ছোট ঘরকে আমি কি ধরেছিলাম দেখো তো, এক একটা ছোট ঘরকে আমি 0.1 হিসাবে ধরেছিলাম। তাহলে এইভাবে করে দেখা গেল কি আমার অনেক বড় করতে হচ্ছে, তাহলে আমার গ্রাফও শেষ হয়ে যাচ্ছে, এত বড় করতে হচ্ছে। তাহলে আমি যদি এক একটা ছোট ঘরকে কোনোভাবে কি আমি 0.2 ধরতে পারি, এক একটা ছোট ঘরকে 0.2 যদি ধরি, আবার 0.2 ধরি, তাহলে আমার তো একটু ছোটোর মধ্যে ছবিটা আঁকা হয়ে যাবে, গ্রাফটা বসানো হয়ে যাবে, লাইনটা। তাহলে আমি কিভাবে এক একটা ছোট ঘরকে 0.2 একক ধরতে পারি? দেখো তো, ধরা যায়? হ্যাঁ, অবশ্যই ধরা যায়। তাহলে কীভাবে ধরতে পারবো? এখান থেকে এইটুকু তো 5 একক ছিল, এইটুকু তো 5 একক হয় সাধারণত, 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক। এই 5 একককে যদি আমি 1 একক ধরি, তাই তো? 1 একক ধরি, তাহলে আমরা এই ছোট ছোট ঘরগুলোকে কত একক ধরা যাবে? তাহলে নিশ্চয়ই ছোট ছোট ঘর ছোট হবে,
এই 1 একক থেকে নিশ্চয়ই ছোট হবে, তাহলে ছোট হলে ভাগ করে দিতে হবে। কি দিয়ে ভাগ করব? 5 একক দিয়ে, কারণ মোট 5 ছিল। তাহলে 5 দিয়ে ভাগ করে দেখো তো কত হয়। এবার দশমিকের জন্য একটা জিরো না, 10, 5 দুগুণী 10। তাহলে কি হলো, এক একটা ছোট ঘরের মান কত আসলো? এক একটা ছোট ঘর আসলো 0.2, তাই তো? তাহলে এইখানে যেমন আমরা এক একটা ছোট ঘর 0.1 পেয়েছিলাম, এখন আমরা এখানে কি দেখতে পারলাম? এক একটা ছোট ঘর 0.2 পেলাম। কখন পেলাম? তখন যদি আমরা মোট 5 ঘরকে 1 একক ধরি। এইখানে কত ঘরকে 1 একক ধরতে, এইখানে কত ঘর মিলে 1 একক হচ্ছিল? এইখানে দেখো তো, এই দেখো এইখানে ছিল এইখান থেকে এইটুকু 0.5 আর এইখান থেকে এইটুকু 0.5, তাই তো? মোট যোগ করলে এইখান থেকে এইটুকু হচ্ছিল 1 একক, তাই তো? 1 একক কত ঘর? এইখান থেকে এইটুকু দেখো 5 ঘর ছিল, এইখান থেকে এইটুকু 5 ঘর ছিল, মোট 10 ঘর মিলে হচ্ছিল 1 একক, তাই তো? এখানে দেখো কত বড়, 10 ঘর মিলে 1 একক হচ্ছিল। আর এইখানে দেখো তো, এইখানে মাত্র আমার এইখান থেকে এইটুকু 5 ঘর মিলে 1 একক হলো, তাই তো? তাহলে আমার ছোটোর মধ্যে আমি ছবিটা আঁকতে পারবো, সরলরেখা বসাতে পারবো। এবার দেখো, এইটা করতে গেলে একটা লিমিটেশন থেকে যায়। কি লিমিটেশন? দেখো তো, এক একটা ঘর কি বের হলো? এক একটা ঘর বের হলো তোমার 0.2 একক। তাহলে এইখানে আমি বুঝতে পারলাম যে এক একটা ঘর কত বেরোলো? 0.2। পাতাও এখানে 0.2। আর একটা ঘর কত বেরোলো? আবার 0.2। আর একটা ঘর কত বেরোলো? 0.2। আর একটা ঘর কত বেরোলো? 0.2। আর একটা 0.2। এইভাবে বের হলো, তাই তো? তাহলে এক একটা ঘরে যদি 0.2 বের হয়, তোমার মনে করো এই ছক কাগজে বসানোর সময় যে বিন্দুগুলো তুমি পেয়েছো, এই বিন্দুগুলোর কথা আমি বলছি। এই বিন্দুগুলো সব কটাই তোমার 2.4 আছে। দেখো 1.4 আছে, 0.4 আছে, এইভাবে 4 আছে। মনে করো ভুলবশত তোমার কাছে কোনো একটা বিন্দু চলে আসলো, এইখানে কোনো একটা বিন্দু চলে আসলো, যে বিন্দুটা মনে করো রয়েছে 1.3। মনে করো এখানে বিন্দুটা চলে আসলো 3.3। এবার তুমি এইভাবে করলে 0.3 কিভাবে দেবা? এইবার মনে করো যে কত বললাম, 1.3। মনে করো তোমাকে এমন একটা বিন্দু বসাতে হবে যেটা 1.3। লিমিটেশনটা কোথায় দেখো বলছিলাম। এবার এখানে 1.3 বসাও তো। আমি কিভাবে বসাবে? এইখানে তো তুমি 0.2 করে পেলে, মোট এইখান থেকে এইটুকু কত পেলাম? যোগ করো 0.2, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 5 বার 0.2 যোগ করলে হয় 1। তাহলে এইখান থেকে এইটুকু 1 একক। তাহলে এবার 0.3 কিভাবে যাবে? কারণ আবার যদি এখান থেকে আর এক ঘর বাড়ো, তুমি আবার কতটুকু বাড়বে? 0.2 ঘর বেড়ে যাবে, তাই তো? আবার যদি তুমি আর এক ঘর বাড়ো এখান থেকে, আবার যদি তুমি আর এক ঘর বাড়ো এখান থেকে এইটুকু, আবার তুমি বেড়ে যাবে 0.2 একক। তাহলে মোট কত বেড়ে গেলে তুমি? এখান থেকে এইটুকু ছিল 1 একক, তাহলে দেখো তো এখান থেকে এইটুকু 1 একক ছিল, দশমিক একবার তুমি বেড়ে গেলে 0.2, একবার তুমি বেড়ে গেলে 0.2, মোট 0.4 বেড়ে গেলে তাহলে 1.4 হয়ে গেল, তাই তো? মোট 1.4 হয়ে গেল এখান থেকে এইটুকু। তাহলে আমাকে নিতে হতো 1.3, আমি গিয়ে পৌঁছালাম 1.4-এ। তাহলে আমি এবার 1.3 কিভাবে নেব? নিতে পারছি না, তাই তো? তাহলে এইভাবে এর লিমিটেশনটা বুঝতে পারলে কি হলো? যদি তুমি এক ঘরকে 0.2 আকারে নাও, তাহলে তুমি এই অড যে বিজোড় সংখ্যা দশমিকের পরে থাকলে বিজোড় সংখ্যাগুলো তুমি এখানে নিতে পারছো না। কেন নিতে পারছো না? কারণ এক একটা ঘর তোমার 0.2 আকারে পেয়েছো। তুমি যত দূরে যাও না কেন, যত কিছু করো না কেন, 0.2-এর তুমি কিছু গুণিতক পাবে। আর 0.2-এর সঙ্গে কিছু গুণিতক করলেই তুমি 0.2 আবার বাড়বে 0.2, এইভাবে 3গুলো থাকবে না। এতে 0.3 নেই, তারপরে 0.5 নেই, তাই তো? তার মানে 1.3 এখানে বসাতে পারছি না। সেরকমভাবেই এটাতে তুমি 1.7 বসাতে পারবে না, 1.5 বসাতে পারবে না, 0.5 বসাতে পারবে না, তাই তো? কারণ এখানে আমি যতই এগোই না কেন 2-এ চলে যাব। মানে আমি আর এক ঘর নিলেই, মনে করো এক ঘর নিয়েছি আমি 1.1 ঘর, মনে করো 1 ঘর নিয়েছি আমি 1.2 হয়েছে। যেই আরেক ঘর নিয়ে যাব 1.4 পাবো, যেই আরেক ঘর নিয়ে যাব 1.6 পাবো, আরেক ঘর নিয়ে যাব 1.8 পাবো।
না আমি 1.7 পেলাম, না আমি 1.3 পেলাম, না আমি 1.5 পেলাম, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। 1.5-এর বদলে কি পেলাম? 1.6। 1.7-এর বদলে কি পেলাম? 1.6-এর পরেই পেলাম 1.8। তার জন্যে কি, যখন তোমাদের এইভাবে থাকবে, যদি কোনো বিজোড় সংখ্যা মানে বিজোড় সংখ্যার থাকে 1 দশমিকের পরে, তাহলে তোমার কি করতে হবে? বাধ্য হয়ে এই একটা ঘরকে তোমার 0.1 একক হিসাবে নিতে হবে। দেখেছো উপরের এই ছবিটা যেটা করেছিলাম 1 একক, যেখানে গ্রাফটা অনেক বড় হয়ে যাচ্ছিল, দেখো তো আমার গ্রাফ এখানে ধরেও নি, এই দিকে চলে গেছে। তাহলে তোমার বাধ্য হয়ে এটাই করতে হবে যদি এরকম দশমিকের পরে বিজোড় সংখ্যা থাকে, তাই তো। তাহলে এখানে দেখো তো, এইখানে কি তুমি এই 0.5 বসাতে পারবে, যেটা এখানে বসাতে পারছিলে না? 0.5 কি এই উপরের ক্ষেত্রে বসাতে পারবে এখানে 0.5? হ্যাঁ দেখো 0.5 আমরা বসাতে পারছি কিভাবে? এই দেখো তো, একটা ঘর ছিল 0.1, তাহলে 0.1 আরেকটু বাড়ি, আবার 0.1 আরেকটু বাড়ি, আবার 1 আরেকটু বাড়ি, আবার 0.1 আবার বাড়ি, আবার 0.1, মোট 5 বার বাড়লাম, তাই তো। 1 2 3 4 5, মোট 5 বার বাড়লে কি পেলাম? 0.5। তার মানে এইখান থেকে এইটুকুর মান হলো 0.5, যেটা আমি যেটা আমাকে বসাতে হতো 0.5। দেখেছো এখানে বসাতে পারছি আর এখানে বসাতে পারছিলাম না। তাহলে এইভাবে আমি এখানে 1.5ও বসাতে পারবো এখানে, আর 1.3ও বসাতে পারবো এখানে। এবার তোমাকে দেখতে হবে তোমার অঙ্কে কি দিয়েছে। যদি তোমার অঙ্কে দশমিকের পরে বিজোড় সংখ্যা থাকে, এরকম কিছু দশমিক, মনে করো 7 থাকলো, 9 থাকলো, তাহলে তোমাকে দেখতে হবে তুমি ঘরগুলোকে একটা ছোট ছোট তোমার 0.1-এর হিসাবে নিবা, ঠিক আছে। আর এটা যদি তোমার জোড় থাকে, জোড় সংখ্যা, তাহলে তুমি এভাবে নিতে পারো। মোট 5টা ঘরকে 1 একক করে একটা ঘরকে তুমি 0.2 একক হিসাবে নিতে পারো, তাহলে তোমার ছবিটাও ছোটোর মধ্যে হয়ে যাবে। তাহলে তোমার দেখো তো অঙ্কে তোমার কি রয়েছে, যেটা করতে হবে সেটাতে দেখো সমস্ত কিছু দশমিকের পরে জোড় সংখ্যা আছে। এ দেখো 0.4, 0.4, এটা নেই, এটা তো আমি ইচ্ছা করে লিখলাম, এটাকে মুছে দাও, এই যে মুছে দিলাম। আর সব কি জোড় সংখ্যাই রয়েছে। তাহলে আমি একটা ঘরকে কত একক নেব? 0.2 একক করে নেব, তাই তো। ঠিক আছে, চলো নিয়ে এবার অঙ্কটা করি। আশা করি তোমরা বুঝে গেছো সব কিছু। চলো, আর এখানে সেটাই বলা আছে, আমি যেটা এতক্ষণ বোঝালাম এখান থেকে এইটুকু তোমরা পড়ে দেখবে। আমি এখানে একটু থামছি তোমাদের পড়ার জন্য। সব কিছু সেম টু সেম লেখা আছে, ভালো করে লেখা আছে বুঝিয়ে, এটুকু তোমরা পড়ে নেবে। এ দেখো একটা ছোট ঘর কত? 0.2 মানে একটি ছোট ঘর। 0.4 মানে কত? দুটি ছোট ঘর। 0.6 মানে কত? তিনটি ছোট ঘর। আর 4টি ছোট ঘর হলে 0.6-এর সাথে আবার 0.2 যোগ হবে, কত হবে? 0.8। 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 হয়, তাহলে 0.8। এবার 8-এর সঙ্গে আর 2 যোগ করলে 10 হয়ে যায়, তাহলে 10 মানে কি? 1.0 মানে কত? 4 ঘর ছিল, এখানে 5 ঘর হয়ে যাবে, আরেক ঘর বাড়তি নিয়েছি, তাহলে 5 ঘর মানে কি? 1 ইউনিট, 1 একক, তাই তো। 1.0 মানে 1 একক, সেটাই লেখা হয়েছে এখানে। আর এখানে আমি সেটা লিখে দিয়েছি। যদি তোমার 0.3 নিতে হয়, তাহলে দেখো একটা ঘরকে 0.1-এর হিসাবে নিতে হবে। মোট কত ঘর নিতে হবে? 1 2 3, মোট 3 ঘর নিলে তুমি 0.3 পেয়ে যাবে, ব্যাস। তাহলে এবার বিন্দুগুলো বসানোর পালা। গ্রাফে চলো বিন্দুগুলো বসাই। প্রথম সমীকরণের ক্ষেত্রে কি ছিল? x 2 ঘর, y 3 ঘর। চলো প্রথম নাম্বার সমীকরণ বসাই, x 2 y 3। দেখো x কত, আমি কি নিয়েছি? আমি এখানে এই পুরো 5 ইউনিটটাকে 5 ঘর, যেটা ছোট ছোট 1 2 করে যে 5 ঘর হয়, সেটাকে আমি 1 একক হিসাবে ধরেছি এই গ্রাফে, তাই তো। সেটাই তো বলা হলো যে আমি এভাবে করব। তাহলে একটা এই ছোট ঘরগুলো কত একক হলো? এই একটা ছোট ঘর হলো 0.2 একক করে, তাই তো। তাহলে আমাকে যেতে হবে কত? এবার দেখে নাও, আমাকে যেতে হবে x 2 একক, y 3 একক, তাই তো। তাহলে আমি 2 একক আর 3 একক যাব। তাহলে 2 একক যেতে গেলে আমি এইখান থেকে এইটুকু কি পেলাম? 1 একক। আবার এইখান থেকে এইটুকু 2 একক। 2 একক আর y যেতে হবে 3 একক, ধনাত্মক দিকে মানে উপরে। তাহলে এইখান থেকে এইটুকু হলো 1 একক, আবার এইখান থেকে এই 5 ঘর হলো 2 একক, এইখান থেকে এইটুকু হলো 3 একক। তাই আমি বিন্দুটা কি পেয়েছি? এইখানে পেয়েছি 2,3। চলো এবার বুঝে গেছো, এবার পরের বিন্দুটা বসাও।
কি বলছে, এক্স যাও 1 ঘর আর 1 একক, আর ওয়াই যাও 8 একক, 1,8। চলো 1,8, দেখো এক্স 1 একক মানে কত, এইখান থেকে এইটুকু 1 একক, আমি 1 একক ধরেছি, আর 8 একক যেতে হবে ওয়াই। 8 একক তুমি যেতে পারবে, দেখো হ্যাঁ, এইখান থেকে এইটুকু 1, এখান থেকে এইটুকু 2, এইটুকু 3, এইটুকু 4, এইটুকু 5, এইটুকু 6, এইটুকু 7, এইটুকু 8 একক। তাহলে বিন্দুটা কোথায় হবে, এইখানে হবে। পরের বিন্দুটা বসাও। চলো পরের বিন্দুটা বলেছে x0 ঘর, x0 একক, y 13 একক। তাহলে চলো x0 y 13, তাহলে x কি আমি আর নড়বো এখান থেকে, x তো 0, কোনো দিকেই যাব না, এদিকে যাব না এদিকে যাব, কোনো দিকেই যাব না, এইখানে, আর y 13, তাহলে 13 ঘর উপরে চলো তো দেখি, এইখান থেকে এইটুকু 1, এইখান থেকে উপরে 2, এইখান থেকে এইটুকু 3, এইটুকু 4, এইটুকু 5, এইটুকু 6, এইটুকু 7, এইটুকু 8, এইটুকু 9, তারপর এইটুকু 10। এটাকে আমি বসিয়েছি গ্রাফে, 1 মিনিট। এটা বলছে 0,13, তাহলে আমি এই দুটোই বসিয়েছি, কারণ আমার গ্রাফে বেড়ে পাচ্ছিল না, গ্রাফটা ছোট তো, এই 0,13 বিন্দুটা আমি আর বসাইনি, এই দুটো বিন্দু দিয়ে আমি কাজটা করে দিয়েছি। 0,13 বসানোর আর আমার জায়গা ছিল না। দেখো এই আমি এখানে এই একটা বিন্দু নিয়েছি আর এই একটা বিন্দু নিয়েছি, 13 আমি কোথায় বসাবো, এখানে গ্রাফ তো আমার শেষ হয়ে গেছে। ঠিক আছে, দুটো বিন্দু দিয়েও তো আমি সরলরেখা পাই, তাই আমি এখানে দুটো বিন্দু দিয়ে সরলরেখা টেনে দিয়েছি। তোমাদের গ্রাফে যদি জায়গা থাকে তোমরা এখানে আসবে, বসাতে পারো। তাহলে পরের গ্রাফটা দেখো, পরের ওই সমীকরণটা কি ছিল, এইটা। এই ক্ষেত্রে এই বিন্দুগুলো বসাবো আমি। তাহলে চলো এক্স কি বলছে, এক্স বলছে 2.4 আর ওয়াই 0। চলো তো 2.4, এই যে 0.4 আমি বসাতে পারবো, 2.4,0। দেখো তো কিভাবে বসাই। এই ছোট ঘরগুলো মানে কি, এক একটা ছোট ঘর মানে 0.2, তাহলে আমাকে যেতে হবে কত, এখানে দেখে নাও, যেতে হবে 2 ঘর যেতে হবে, আর যেতে হবে 0.4 ঘর। 2 ঘরের সঙ্গে 0.4 ঘর আমি যোগ করব, যেই যোগ করব তাহলে আমি কত পাবো, 2.4 পাবো। কিভাবে পাবো, দেখো 2 ঘর যদি আমি যাই, 2 ঘর যোগ, পরে আমি কত ঘর এগোবো, 0.4 ঘর এগোবো, তাহলে মোট কত ঘর পাবো, তাহলে মোট ঘর 2 এর সঙ্গে 0.4 যোগ করলে কত হয়, 2.4। তাহলে আমি যেটা পেতে হবে আমি সেই ঘরে পৌঁছে যাব। তাহলে 0.4 মানে কত ঘর যেতে হবে, 1 ঘর মানে কত, 0.2, আর 1 ঘর মানে কত, আবার 0.2, মোট এই দুটো যোগ করলে কত হয়, 0.4 ঘর হয়। তাহলে এই 2 ঘর যাওয়ার পরে আমাকে এই ছোট ছোট এই 2 ইউনিট যাওয়ার পরে, ঘর বলবো না, এই 2কে ইউনিট বলতে হবে, কারণ আমি 5টা ঘরকে এক এক ঘর বলেছিলাম, তাই তো, 1 একক। এই 5টা 1 2 3 4, এই 5টাকে এক এক একক বলেছিলাম, তাহলে এরকম 5টাকে 1 একক, আবার এরকম 5টা আছে 1 2 3 4 5, এটাকে আবার 1 একক। তাহলে এইভাবে 2 ঘর যাওয়ার পরে আমাকে এই ছোট ছোট ঘর এখানে কত যেতে হবে, 1 বার 2 বার, 2 বার গেলে আমি কত পাবো, 0.4। তার মানে এইখান থেকে এইটুকু এগোনোর পরে আর একটু ছোট ছোট দুটো ঘর এগোতে হবে, এই বিন্দুটা হবে তোমার মোট 2.4, কারণ এইটা 2 আর এইটা 0.4 ঘর। তাহলে চলো এগুলো বসাই, ওখানে কত, 2.4 বসাবো আর ওয়াই 0 বসাবো, তাই তো। চলো দেখো 2.4 কিভাবে পাবো, এইখান থেকে এইটুকু 1 একক, এইখান থেকে এইটুকু আর 1 একক, 2 হয়ে গেল, তাহলে 1 আর 1 2, এবার 0.4। দেখো তো, এই দেখো আমি এইখানে একটা ছোট ঘর গিয়েছি, এখান থেকে এইটুকু, এই যে ছোট ঘর, এইখান থেকে দেখো আর একটা ছোট ঘর গিয়েছি, এখানে ছোট ঘর, তাহলে আমি কত, এইখান থেকে এইটুকু 0.2, এখান থেকে এইটুকু 0.2, মোট কত, 0.4। তাহলে এইখান থেকে এইটুকু পেয়েছিলাম 2 একক, আর এইখান থেকে এইটুকু হলো 0.4 একক। মোট আমি কত একক গেলাম, মোট আমি গেলাম, মোট এইখান থেকে, এই ধরো অন্য রং নিয়ে নিই আমি, মোট আমি এইখান থেকে এইটুকু কত গেলাম, এই যে এইখান থেকে এইটুকু গেলাম আমি 2.4 একক, তাই তো। আশা করি বুঝতে পেরেছো, এইটুকু 2 একক আর এইটুকু ছোট ছোট দুটো ঘর আছে, দুটো ঘর মানে 0.2, 0.2 যোগ করলে 0.4, তাহলে 2.4 হয়ে গেল আলটিমেট। ঠিক আছে,
এবার আমার ওয়াই দিকে 0, মানে ওয়াইটা 0 ছিল তো, এই দেখো আরেকবার দেখিয়ে দিই তোমাকে, এই দেখো ওয়াই 0, মানে ওয়াই কোনো দিকে হাত যেও না, যে বিন্দুটা এটা পেয়েছো এখানেই থাকো, ওয়াই উপর নিচে কোনো জায়গায় যেতে হবে না, তাই তো। আমি তার জন্য এইখানে বিন্দুটা এইটাই নিয়েছি, এই বিন্দুটা আমি না উপরে গিয়েছি না আমি নিচেই গিয়েছি, এই বিন্দুটাই হবে তাহলে। তারপরে বিন্দু বসাই চলো। তারপরের বিন্দু কি বলেছে দেখো, এক্স বলেছে 1.4, ওয়াই বলেছে 1 একক, এক্স বসাতে হবে 1.4 একক। চলো 1.4 কীভাবে বসাবো দেখো, এইখান থেকে এইটুকু তুমি কি জানো 1 একক, আর 1.4 বসাতে হবে, তাহলে 0.4 এগোতে হবে। এইখান থেকে এইটুকু যদি আর একটু এগোও 0.2 এগোলে, এইখান থেকে এইটুকু যদি এগোও 0.2 এগোলে, মোট কত 0.4 এগিয়ে গেলে, তাহলে এইখান থেকে এইটুকু হলো 1.4, কারণ এটা 1 ছিল আর এটা 0.2 আর এটা 0.2, তাহলে কত 1.4 একক। আর ওয়াই কত যেতে বলেছে, ওয়াই বলেছে 1 একক যাও, তাহলে +1 মানে উপরের দিকে যাব, তাহলে এইখান থেকে 1 একক উপরে, মানে কি এইখান থেকে যাব আমি এই অবধি, তাই তো 5 ঘর মানে 1 একক ধরেছি, তাহলে এইখান থেকে এই অবধি গেলে আমি কত পাবো 1 একক। এই দেখো এইখানে ছিল বিন্দুটা, এই অবধি এক্স এসেছে, আর এইখান থেকে আমি চলে গেলাম এই অবধি উপরে, যাওয়ার পরে আমি কত পেলাম, এই বিন্দুটা পেলাম। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার সেই বিন্দুর স্থানাঙ্ক। এবার পরের বিন্দুটা দেখো, এবার দেখো পরের বিন্দু বলেছে 0.4 আর ওয়াই যাও 2 একক, তাহলে 0.4 চলো যাই এখানে, 0.4 আর ওয়াই 2 একক। এবার 0.4 যেতে পারবে, হ্যাঁ, প্লাস 0.4 মানে কি এইটা 0.2 আর এইটা 0.2, মোট এইটা হয়ে গেল 0.4, আর ওয়াই যাও এখান থেকে 2 একক উপরের দিকে প্লাস বলেছে, তাহলে 2 একক মানে কি এইখান থেকে এইটুকু মানে 1 একক, এইখান থেকে এইটুকু মানে আর 1 একক, তাহলে মোট এইখানে 2 একক, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম আমরা, তাহলে এই বিন্দুটা হবে সেটা। তাহলে মোট এই বিন্দু পেলাম, এই বিন্দু পেলাম আর এই বিন্দু পেলাম, তাহলে এইখানে তুমি বিন্দুগুলোকে একটা স্কেল বসিয়ে বিন্দুগুলোকে এইভাবে যোগ করে দেবে, যোগ করে একটা সরল রেখা তৈরি করবে, তাই তো এইভাবে। তাহলে আমি একটা সরল রেখা আঁকতে পারি, আঁকলে এখানে কি দেখো তো কোথায় ছেদ করেছে সেই পি বিন্দুটা, দেখো বিন্দুটা কোথায় ছেদ করেছে দেখো তো, এই যে যদি আমি জুম করি দেখো আলটিমেট যে ছেদ বিন্দুটা নিতে হবে তো তোমাকে, দেখো কি দেখা যাচ্ছে, ছেদ বিন্দুটা কি কোনো একটা কর্নারের উপরে ছেদ করেছে, আসলে একটা পয়েন্টে ছেদ করেছে। তুমি বলতে পারো যে এই পয়েন্টটার মান বের করলেই হয়ে যাবে আমাদের, না, দেখো তো আলটিমেট ছবি এঁকে কী দেখতে পারলে, এই যদি বলতাম আমি এই দুটো কর্নারে, সাধারণত এইভাবে কর্নারে ছেদ করে, আমি তাই এই কর্নারের মানটা নিতে পারতাম, এইখান থেকে এক্স কত দূর বলতাম আর ওয়াই কত দূর বলতাম, তাহলে এক্স মানে এত আর ওয়াই মানে এত বলে দিতাম পি বিন্দুর স্থানাঙ্ক, তাই তো। কিন্তু এখানে আমরা কি বলতে পারলাম যে এইখানে কোনো কর্নারে ছেদ করেনি, দেখো কর্নারটা কি ছিল, এইটা ছিল তোমার আসল কর্নার, এই দেখো এইটা একটা দাগ এইটা দাগ, তাহলে কর্নার কি দাঁড়াচ্ছে এইটা, আর ছেদ করেছে কোথায়, এই দেখো একটু নিচের দিকে এসে ছেদ করেছে এইখানে, তার মানে কি এক্সটাও, এক্সের ভ্যালুটা, এক্স তো এইভাবে যায় সোজাসুজি, এক্সের ভ্যালুটাও একটু কর্নারের থেকে একটু ডান দিকে সরেছে, হালকা করে ডান দিকে সরেছে ধনাত্মক দিকে, আর ওয়াই এর ভ্যালুটা যদি কর্নার অবধি হতো নিচের দিকে আসতো এই অবধি, যদি কর্নার হতো সেখান থেকেও হালকা নিচেই চলে গেছে এইখানে, তাহলে ওয়াই এর ভ্যালুটা আর একটু নেগেটিভ হয়ে গেছে, বেশি নেগেটিভ হয়ে গেছে, কারণ ওয়াই এর ভ্যালুটা আর একটু বেশি নেগেটিভ হয়ে গেছে, তাই তো। তাহলে এই কর্নারের যে ভ্যালুটা ছিল সেখান থেকে এক্সের ভ্যালুটা কি হবে, এই বিন্দুর ভ্যালুটা আর একটু ডান দিকে যাবে, মানে আর এক্স আর একটু বেশি হবে, আর ওয়াই নেগেটিভ দিকে আর একটু বেশি হবে এই ভ্যালুটা, ঠিক আছে। দেখো তো ভ্যালুটা কি হবে, এবার তুমি কি এখান থেকে দেখে বলতে পারবে যে এর ভ্যালুটা কি, যদি এটা এই কর্নারে আসতো, আমি কর্নার বলছি কেন বারবার, যদি এই কর্নারে আসতো তুমি নিজের চোখ দিয়ে সোজা বলে দিতে পারতে এর ভ্যালুটা কি হবে, সোজা তুমি বলে দিতে পারতে এর ভ্যালুটা হবে, দেখো তো এক্স কত দূর, যদি এই কর্নারে আসতো, যদি আমি সেটা বলছি, তাহলে তুমি কি বলতে এর ভ্যালুটা তুমি বলে দিতে যে
এইখান থেকে এইটুকু এক্স 0.2, এইখান থেকে 0.2, এইখান থেকে 0.2, মোট কতবার? একবার, দুইবার, তিনবার। তাহলে এক্সটা কত দাঁড়ালো? ও সরি, এটা তো মূল বিন্দু না, মূল বিন্দু হচ্ছে তোমার কোথায়? এইখানে। তাহলে মোট কত দাঁড়াতে? কত বলতে এইখান থেকে এইটুকু হয়ে যেত তোমার 1 একক, এইখান থেকে এইটুকু হয়ে যেত আর 1 একক, মোট 2 একক। আর এইখান থেকে কতটুকু বলতে 2 এককের পরে? এইখানে বলতে এই ছোটো ঘর মানে 0.2, এই ছোটো ঘর 0.2, এই ছোটো ঘর 0.2, মোট 0.2, 3, 4, 5, 6, 0.6, 0.6 ঘর বেশি বলতে কার থেকে? এইখান থেকে 1, এখান থেকে 2, তার মানে 2.6 এক্সের মান হয়ে যেত তোমার। এই দেখো লিখেছি 2.6। আর ওয়াই এর মান কি হতো? এই কর্নারের জন্য ওয়াই এর মান হতো তোমার, এই দেখো ওয়াই কোনটা? এইখানে ওয়াই তো এই অক্ষ, মানে সরি এটা এক্স অক্ষ, এইখান থেকে ওয়াই উপরের দিকে অথবা নিচের দিকে যাবে। তাহলে এখান থেকে ওয়াই দেখো তো কত দূর? নিচেই মানে নেগেটিভ। এই কর্নারের জন্য ওয়াই হবে 1 ঘর শুধু নিচেই, তার মানে -1 ঘর নিচেই, মানে কি 0.2। তাহলে এইখানে দেখো এই যে আমি সেটাই লিখেছি -0.2, এক্সটা পজিটিভে লিখেছি 2.6, ওয়াইটা লিখেছি নেগেটিভে -0.2। কিন্তু তুমি আসলে কি দেখতে পারলে? আসলে দেখা গেল কি এই বিন্দুটা এই কর্নার থেকে একটুখানি বেশি নিচেই আছে এবং একটুখানি বেশি ডান দিকে আছে। কর্নার হলে এখানে, অত বিন্দুটা ছেদ করেছে এখানে, তাহলে একটু বেশি ডান দিকে আছে, মানে এক্স এর ভ্যালুটা একটু বেশি হবে। আর আসল মান যেটা বেরোবে পি বিন্দুর, এবং ওয়াই এর ভ্যালুটা একটু নেগেটিভের দিকে বেশি হবে, কারণ একটু এই কর্নার তো এখানে আর এখানে ছেদ করেছে, একটু বেশি নিচের দিকে চলে এসেছে, তার মানে নেগেটিভ ভ্যালুটা একটু বেশি হবে। তাহলে এক্স এর ভ্যালুটাও এই 2.6 থেকে একটু বেশি হবে, ওয়াই এর ভ্যালুটাও এই -0.2 থেকেও একটু বেশি হবে, হালকা বেশি হবে, তাই তো? চলো দেখা যাক মানটা কি হবে। এবার আমরা খালি চোখে বুঝতে পারবো না, তাহলে আমাদের করতে হবে অপনয়ন পদ্ধতি। এখানে বুঝেছো কি পদ্ধতি? অপনয়ন। অনেক পদ্ধতি আছে, একটা অপনয়ন আছে, তুমি অন্যান্য যে তোমাদের সিলেবাসে পদ্ধতিগুলো আছে, 1 মিনিট, যেটা তোমাদের পরিবর্ত পদ্ধতি, অন্যান্য আরও সমস্ত পদ্ধতি, সেগুলোও করা যাবে। আমি সাধারণত অপনয়নে করে দেখালাম। চলো অপনয়ন পদ্ধতিতে আমি পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করি। এবার অপনয়ন পদ্ধতিতে যে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব সেটাই হয়ে যাবে এই পি বিন্দু, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক। এবার সেটা দেখব যে এর থেকে একটু কি বেশি হয়েছে এক্স এর মান, আর এর থেকে কি একটু ঋণাত্মক দিকে বেশি হয়েছে ওয়াই এর মান। যদি হয় তাহলে বুঝবো না আমার গ্রাফটা একদম ঠিক আছে, ওকে আছে, তাই তো? চলো আমি অপনয়ন পদ্ধতিতে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো, যেহেতু সাধারণ নজরে ছক্কাগোছে পি বিন্দুর এক্স্যাক্ট স্থানাঙ্ক নির্ণয় করা সম্ভব হচ্ছে না, তাই কি করব? তাই আমরা অপনয়ন পদ্ধতিতে ছেদ বিন্দুর অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে অপনয়ন পদ্ধতিতে করতে গেলে তোমরা কি জানো যে আমাদের যে দুটো সমীকরণ ছিল সরলরেখার একদম প্রথমে দিয়েছিল, সেখানেই কিছু না কিছু গুণ করতে হবে, কিছু না কিছু গুণ করে যোগ বিয়োগ করতে হবে, যোগ অথবা বিয়োগ করে যে কোনো এক্স অথবা ওয়াই যে কোনো কিছু একটা কেটে দিতে হবে আমাদের, কেটে যে কোনো একটা ভ্যালু পাবো ওয়াই এর মান, সেটা তো অপনয়ন। আর যদি অপনয়ন তোমরা না বুঝে থাকো তাহলে আমার ভিডিও আসতে চলেছে, তোমরা দেখবে অপনয়ন পদ্ধতিও বুঝে যাবে। এখানে অপনয়ন, আশা করি তোমরা অপনয়ন পদ্ধতি জানো, তাই এটা দেখো কি করে হয়েছে। দেখো দুটো সমীকরণ ছিল, 1 নাম্বার আর 2 নাম্বার, তাই তো? দেখো কোথায় ছিল? এখানে ছিল। এই যে দুটো সমীকরণ দিয়েছিল তোমাকে প্রথমেই, এই দুটো সমীকরণ থেকে যদি আমি অপনয়ন পদ্ধতি করতে চাই, এই একটা 2 নাম্বার। এবার দেখো এই সমীকরণ থেকে যদি করতে চাই, এখানেও এক্স এর কাছে 5 আছে, 5x, এখানেও 5x আছে, তাহলে আমি এখানে যদি এটার আমি বিয়োগ করে দিই, অপনয়ন পদ্ধতিতে বিয়োগ অথবা যোগ করতে হয়। এই 1 নাম্বার সমীকরণ আর এটা 2 নাম্বার, তো 1 অথবা 2 নাম্বার সমীকরণে কিছু দিয়ে গুণ করতে হয়, সেটা 1 হতে পারে, সেটা 2 হতে পারে, সেটা 3 হতে পারে, কিছু হতে পারে, যা কিছু হতে পারে। কেন গুণ করতে হয়? কেননা এই এক্সটা এই ঘরের এক্স এর ভ্যালু, এই ঘরের এক্স এর ভ্যালু, অথবা এই ঘরের ওয়াই এর ভ্যালু, এই ঘরের ওয়াই এর ভ্যালুকে সেম টু সেম করতে হয়। সেম টু সেম করার পরে তোমরা কি করতে পারবে? সেম টু সেম যেই তুমি এখানে করতে পারবে,
তুমি তারপরে এখানে এটাকে মনে করো এবার বিয়োগ করব আমি, এখানেও +5x আছে, এখানেও +5x আছে। এবার যদি এটার আমি বিয়োগ করি, অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করলে কি হয়, অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করলে এইখানে ভ্যালুগুলো চেঞ্জ করে লিখতে হয় আমাদের। এখানে মাইনাস দিয়ে দিলাম, কারণ প্লাস আমি করছি অপনয়ন পদ্ধতিতে বিয়োগ, তাহলে বিয়োগ করলে সমস্ত চিহ্ন পরিবর্তন করে লিখে দেবে। এখানে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস লিখবো। দেখো তো এবার অপনয়ন পদ্ধতিতে 5 প্লাস একটা আছে +5x আর একটা আছে -5x, কেটে যায়, কারণ +5x -5x কেটে যায়। আর যদি আমার অঙ্কে এইখানে বলতো, এইখানে অঙ্কে এটা ছিল, আর অঙ্কেই যদি -5x দেওয়া থাকতো প্রথম থেকেই সমীকরণেই, যদি সমীকরণেই অঙ্কে আমার -5x দিত, তাহলে আমি আর এর সঙ্গে কি বিয়োগ করতাম, আমি বিয়োগ করে আবার এখানে পরিবর্তন করে প্লাস করতাম না, কারণ এখানে আবার বিয়োগ করলে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেলো। দেখো তো কোনো কিছুই কি কাটতে পারছি আমি, এটাও 5x এটাও 5x, +5x হয়ে গেছে, আমি কি এরকম করে কাটতে পারছি না, আমি এরকম করে কাটতে পারলাম না, তাই তো। তাহলে যদি না কাটতে পারি তাহলে এক্সও থেকে যাচ্ছে সমীকরণে, এখানে যোগ করার পরে এক্সও থেকে যাচ্ছে, এইখানে ওয়াইও থেকে যাচ্ছে, এখানে কিছু সংখ্যা থেকে যাচ্ছে, আবার এক্স ওয়াই চলে আসলো সমীকরণের ভিতরে। তাহলে আমার অপনয়ন করে কি ফায়দা হলো, কোনো ফায়দা হলো না। তাহলে আমাদের দেখতে হবে অঙ্কে কেমন দেওয়া আছে সেই হিসাবে আমাদের করতে হবে। এখানে 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ছিল। তাহলে আমি যদি আমার 1 নম্বরে আবার এই দেখো গুণ করতে হয় কেন, 1 2 3 4, আমি যে কোনো সমীকরণে গুণ করে, মনে করো যে তোমরা এখানে রয়েছে শুধু এক্স, মনে করো কিছুই নেই। 2 নম্বর সমীকরণে মনে করো এটা কাটা, এটা কিছুই দেয়নি আমাকে বইতে, কি এটা মনে করো যে কিছুই নেই, এখানে শুধু এক্স আছে, এক্স প্লাস 5y ইকুয়ালস টু কত, 12 আছে, তাই তো। এবার তুমি দেখো তো, এবার কোনো কিছু গুণ না করে কি তুমি এইভাবে কোনো কিছু কেটে দিতে পারবে, শুধু যোগ অথবা বিয়োগ করে এইভাবে কোনো এক্স অথবা ওয়াই কি কেটে দিতে পারবে? আমি কাটতে পারবো না। কিভাবে? একটা রয়েছে দেখো, সরি, একটা রয়েছে 5x, একটা রয়েছে শুধু এক্স। মনে করো সে এখানে আমি বিয়োগই করলাম, অপনয়নের বিয়োগই করলাম, তাহলে কি 5x শুধু এক্স কেটে যায় না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 4x, এখানে 4x হয়ে যাবে, এখানে প্লাস, এখানে 5y আর একটা y মানে 6y হয়ে যাবে, এইখানেও যোগ করে বসে যাবে, এইখানে আবার xy থেকে গেল, তাহলে কোনো লাভ হলো না। সেইখানে যদি আমি এই 2 নাম্বারকে গুণ করে দিতাম 5-এর সঙ্গে, দেখেছো, যদি 5-এর সঙ্গে গুণ করে দিতাম, গুণ করে এখানে বসিয়ে দিতাম, তাহলে 5-এর সঙ্গে গুণ করতাম 2 নাম্বার, কি হয়ে যেত, সেটা হয়ে যেত 5x প্লাস 5-এর সঙ্গে গুণ করলে 5 5 25y ইকুয়ালস টু 5 দিয়ে যদি এটাকেও গুণ করতাম, তাহলে 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 5 একে 5 আর 1 6, 5 বারং 60। তাহলে দেখো তো এবার কি তুমি অপনয়ন পদ্ধতিতে এটার বিয়োগ করে কি কেটে দিতে পারবে এই 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 5x আর এই 5x? হ্যাঁ, বিয়োগ করলে এই পরিবর্তন হয়ে যাবে সবকটা চিহ্ন। যোগ করার ক্ষেত্রে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না, শুধুমাত্র বিয়োগ করার ক্ষেত্রে এই চিহ্ন পরিবর্তন হয়। যোগ করলে যে চিহ্নটা এখানে ছিল, সাধারণ এখানে যে চিহ্নগুলো ছিল এইগুলোই থেকে যেত যোগ করলে, তাই তো। তাই আমরা কি করব, আমরা করব বিয়োগ। তাই আমরা এখানে বিয়োগ করলাম, চিহ্ন পরিবর্তন করলাম। এবার দেখো এখানে আছে +5x, এইখানে আছে -5x, বরাবর কেটে দাও। কেটে দিলে কি দাঁড়ায়, কেটে দিলে এখানে দাঁড়ায় একটা y আর এখানে -25y, বড়টার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 25-এর থেকে 1 চলে গেলে হয়ে যাবে 24y সমান সমান, এইখানে যোগ বিয়োগ করে বসাবে এই সংখ্যার ডান দিকে যেটা রয়েছে। তাহলে বুঝেছো অপনয়ন পদ্ধতিতে কখন কি করতে হবে? ঠিক আছে, তোমরা বুঝলে। 1 মিনিট, আমার ফোন আসছে। তাহলে চলো এবার দেখা যাক আমাদের অঙ্কটা কি দিয়েছে আর অপনয়নটা কেমনভাবে করতে হবে। অঙ্কটা কি দিয়েছে আমাদের কাছে, সব কিছু মুছে দাও। দেখো এবার অঙ্কটা দেখো কি দিয়েছে। এইটা হয়ে গেল তোমার 2 নাম্বার। অঙ্কটায় দিয়েছে এইখানেও 5x, এইখানেও 5x। তাহলে আমি আর কোনো কিছু গুণ করব না 1 2 নাম্বার সমীকরণে, কারণ আমার শুধুমাত্র বিয়োগ করলেই আমি কেটে দিতে পারবো। তাহলে এইখানে আমি বিয়োগ করে দিলাম, এখানে বিয়োগ করার সময় চিহ্ন সমস্ত কিছু পরিবর্তন করে দিলাম, পরিবর্তন করে দিয়ে এটা কেটে দিলাম, তাই তো। চলো আমি অপনয়নটা দেখি, এইখানে আছে নিচেই করা, চলো। তাহলে দেখো তো, এই দেখো আমরা কেটে দিয়েছি 5x কেটে দিয়েছি। এটা ছিল 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ 1 বিয়োগ 2 করে পাই,
তাই তো এইখানে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করে দিয়েছি, করে দিয়ে আমি 5x কেটে দিয়েছি, +5x আর -5x কেটে যায়, তাই আমরা কেটে দিলাম। তাহলে দেখো তো কি হলো, এখানে কাটার পরে আর কি থাকলো, এখানে এক্সগুলো তো আমি কেটে দিলাম, তারপরে কি থেকে গেল, এখানে একটা রয়েছে -5y আর একটা কি বেঁচে থাকলো +y। তার মানে এখান থেকে কি হতে পারে, এটা যোগ বিয়োগ করলে বড়টার চিহ্ন মাইনাস, তাই আমি এখানে মাইনাস লিখলাম। আর প্লাসে মাইনাসে কী করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে 5-এর থেকে 1y চলে গেলে কত থাকে, 4y থাকে, তাই আমি এখানে লিখেছি 4y কি -4y। তাহলে -4y সমান সমান এই দিকে কী হলো দেখো, এদিকে ছিল 13 আর উপরে আর নিচে ছিল -12, তাহলে বড়টার চিহ্ন প্লাস, তাই এখানে প্লাস, একের আগে কিছু নেই মানে প্লাস আছে। আর 13 থেকে 12 চলে গেলে কত থাকে, 1, তাই এখানে আমি 1 বসিয়েছি। এবার দেখো কি পাওয়া গেল, এখানে পাওয়া গেল -4 ইন্টু ওয়াই, গুণ আছে তো ভিতরে, -4 ইন্টু এখানে রয়েছে ওয়াই সমান সমান কত, 1। এইবার আমি যদি ওয়াই রাখতে চাই শুধু, যে ওয়াই ইকুয়ালস টু কত হবে, যেহেতু এখানে গুণ সম্পর্ক আছে, গুণটা যদি আমি সমান সমানের ডান দিকে নিয়ে যাই কিসে চলে যায়, তাহলে সেটা ভাগ আকারে লিখতে হয়, ভাগে চলে যায় সেটা। তাহলে এখানে কি শুধু 4 আমি নেব, নাকি 4-এর সঙ্গে এই মাইনাসটাকেও নেব? তাহলে আমি শুধু ওয়াই রাখতে যদি চাই এখানে বাদিকে, তাহলে আমাকে -4 নিতে হবে, 4-এর সঙ্গে এই মাইনাসটাও নিতে হবে। তাই দেখো তো এই পুরোটুকুকে আমি ডান দিকে নিয়ে গেছি ভাগে, তাহলে এই -4 যদি আমি 1-এর নিচেই লিখে দিই, তাহলে আলটিমেট তো আমি এরকম লিখলাম, ডান দিকে 1 বাই এই -4টা গুণে ছিল, এদিকে এসে কি হলো -4 নিচে, আর এইটা মানেই কি 1/-4 মানেই আমি এই মাইনাস, নিচের এই মাইনাসটাকে আমি কোথায় লিখতে পারি, নিচের এই মাইনাসটাকে এই ভগ্নাংশের আগে লিখতে পারি, এই মাইনাস দিলাম 1/4, দেখেছো এই যেটা বেরোলো এটাই আমি লিখেছি এখানে। তাহলে এই মামলা ক্লিয়ার হয়ে গেল, আমি ভাবতে পারি যে তোমরা বুঝেছো এটা -1/4 কেন হলো এখানে। তাহলে সেটা যদি বুঝে যাও, তাহলে কি পেলাম আমরা এখানে, আমরা এখানে পেলাম y সমান সমান -1/4, ঠিক আছে। এবার দেখো, এবার এই 1/4টাকে আমার যে দুটো সমীকরণ ছিল, এইটা আর এইটা যে কোনো একটাতে বসাতে হবে। এই কোনটা বসাতে হবে, এই y সমান সমান -1/4 যে কোনো একটাতে বসাতে হবে। তাহলে এই যেই আমি y এর মানটা এখানে বসাবো, তা কেন বসাবো, তাহলে আমরা x এর মানটা পাবো, কারণ x এর মানটা কি হবে, y এর মানটা যদি এখানে বসিয়ে দিই, y এখান থেকে ভ্যানিশ হয়ে গেল, সাদা y ভ্যানিশ হয়ে কি এখানে যে কোনো একটা সংখ্যা চলে আসবে, তাই তো, এখানে তো শুধু সংখ্যা আছে, y ভ্যানিশ হয়ে যদি সংখ্যা চলে আসে, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র x বের করে নিতে পারবো, কারণ আর তো সব সংখ্যাই আছে, তাই তো। তাহলে চলো আমরা বসাই। দেখো আমরা কিসে বসিয়েছি, y এর মান 1 নং সমীকরণে বসিয়েছি, তাই দেখো এইখানে 1 নং সমীকরণটা কি ছিল, 5x + y = 13, তাহলে এখানে আমরা লিখেছি 5x + y = 13, এই y এর মান -1/4 এখানে বসিয়ে দিয়েছি। দেখো 5x + y এর মানটা -1/4 বসিয়ে দিলাম সমান সমান 13। এবার 5x আর প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তো তাই আমি প্লাসে মাইনাসে এখানে মাইনাস লিখেছি। তাই যদি আমি এখানে প্লাসে মাইনাসে মাইনাস লিখি আর এখানে 1/4 লিখে দেবো, তারপর 1/4 লিখে দিয়েছি সমান সমান ডান দিকে যে 13 ছিল এইখানে সেই 13টাই আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো, এবার এইখান থেকে এই 5xটা নিচেই লিখলাম, আর এই -1/4টা কোথায় কোথায় নিতে পারি, আমি এক্সটাকে বাঁদিকে রেখে আর সব কিছুকে আমি ডান দিকে নিয়ে যাব। এখানে যদি আমি যে কোনো যোগ বিয়োগ থেকে কোনো রাশিকে সমান সমানের ডান দিকে নিয়ে যাই, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তাই তো, এ তো আর আমি গুণ ভাগ করছি না যে চিহ্নটাও চলে যাবে সরাসরি অ্যাজ ইট ইজ। তাহলে যোগ বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় ডান দিকে যখন আমি নেব। তাহলে এখানে -1/4 ছিল, তাহলে ডান দিকে গিয়ে কি হলো দেখো তো, এইখানে +1/4 হলো ডান দিকে গিয়ে, ঠিক আছে। এইবার দেখো এর যদি তুমি লসাগু করো, এখন বাঁদিকে আমি 5x আবার লিখে দিলাম, ডান দিকে করবো লসাগু, নিচেই কিছু নেই মানে 13 নিচেই 1 আছে, তাহলে লসাগু করতে গেলে কি জানো, যে এর নিচেরটা আর এর নিচেরটা গুণ করতে হয়, গুণ করে নিচেই বসাতে হয়। তাহলে 1 × 4 কত হয়, 4 হয়।
তাই তো? লসাগু বের করতে নিশ্চয়ই পারবে তোমরা। তাহলে এইখানে যদি 4 বসাই, তাহলে দেখো এর নিচেই তো কিছুই নেই, তাহলে ডাইরেক্ট আমি এর নিচেরটা আর এটা গুণ করে, নিয়মটা কি, এটা আর এটা গুণ করে উপরে বসিয়ে দাও। তাহলে 13-র সঙ্গে যদি 4 গুণ করো কত হয়? 3 4 12, 2 হাতে 1, 4 4 আর 1 5, 52। তাই আমি এখানে কত 52 বসিয়ে দিয়েছি। তাই এখানে যোগ ছিল, আমি উপরে যোগ বসিয়ে দিয়েছি। এইখানে দেখো তো 4 এর মধ্যে কতবার যায়? 4 1 4 একবার যায়। লসাগু এই ভগ্নাংশে তুমি যদি এরকম করে এই লসাগু করো, তাহলে এখানে তো নামটা পড়বে। 4 4 এর মধ্যে কতবার যায়? একবার যায়। যেই একবার গেল, সেই একটা আবার 4-এর উপরে যে সংখ্যা তার সঙ্গে গুণ করতে হবে। তাহলে 1 গুণ, এখানে 4 1 4 একবার যায়, তাহলে 1 গুণ 1 কত হয়? 1 1 1 হয়। তাই আমরা এখানে 1 পাতিয়ে দিয়েছি, দেখো এই যে এখানে 1 পাতিয়ে দিয়েছি, তাই তো? এবার দেখো তো বাঁদিকের এই 5xটা আমি লিখে দিয়েছি এখানে, আর ডান দিকে 52 আর 1 কত হয়? 52 আর 1 হয় 53, সেটা বসিয়ে দিয়েছি। আর নিচেই 4 ছিল, 4 বসিয়ে দিয়েছি। এবার দেখো তো এখান থেকে আমি কি করেছি, এখান থেকে আমি এক্স আসলে তো আমি এক্স বার করব। তাহলে এক্সের সঙ্গী কী হিসাবে ছিল? এক্সের সঙ্গে গুণ আকারে ছিল এই 5। তাহলে আমি এই 5 যে গুণ আকারে রয়েছে, এই গুণটাকে যদি আমি সমান সমানের ডান দিকে নিয়ে যাই এবার, তাহলে আমি কোথায় লিখব? গুণটাকে সমান সমানের ডান দিকে নিয়ে গেলে গুণটা ভাগে লিখতে হবে আমাকে। তাহলে আমি শুধুমাত্র এক্স রাখলাম, এখানে সমান সমান দিলাম, 53 লিখলাম। 53/4 যেটা প্রথমে ছিল সেটাই লিখলাম। সেটা লেখার পরে আমি কি করলাম, আমি এর ভাগে 5 গুণ করে দিলাম। কিভাবে? এটা আসলে কি হলো এখানে তোমরা বুঝতে পারছো? আমি এখানে করে দেখাচ্ছি যে আসলে হলোটা কি। এখানে ছিল তো 5x, 5টাকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে কি হবে? কিভাবে গেল এটা? প্রথমে মনে করো ডান দিকে কি ছিল? এখানে ছিল 53/4, 4 ছিল তো, আর এই 5টা গুণে ছিল। 5টা গুণ থাকার পরে এই 5টা যেই এখানে ভাগে চলে যাবে, মনে করো কিভাবে ভাগে যাবে, এইখানে 5 আছে কি হিসাবে আছে? মনে করো এখানে আছে, তোমরা এই দেখো এখানে শুধু মানে 5-এর নিচে কিছু নেই, মানে কি আছে? 5-এর নিচে কিছু নেই মানে 5/1 আছে। নিচে কিছু না থাকা মানে কি? 1 থাকা। তাহলে এই 5/1 আমি যদি এইখানে নিয়ে যাই ডান দিকে, তাহলে আমি কেমনভাবে নিয়ে যেতে পারি? দেখো এই 5/1 এই রাশিটাকে আমি ডান দিকে নিয়ে যাব, এইখানে নিয়ে যাব। তাহলে আমি 53/4 লিখলাম, তাহলে এইটা চলে যাবে ভাগে। তাহলে তাহলে এটা লিখলাম আমি, লেখার পরে এর সঙ্গে চলে গেল ভাগ, মানে বাই আকারে, তাই তো? এই যে পুরোটার সঙ্গে দিয়ে দিলাম আমি বাই কত দিলাম? দিলাম এই 5/1, ঠিক আছে? এটাই তো হলো আসলে। তাহলে আমি এর মানে কি লিখতে পারি? এর মানে সমান সমান দিয়ে আমি লিখতে পারি এই পুরোটুকুর মানে। দেখো তো সমান সমান দিয়ে কি লিখতে পারি? এইটা তো পুরোটার সঙ্গে বাই আকারে রয়েছে, তাই তো? তাহলে আমি উপরেরটা লিখি, এখানে উপরেরটা লিখলাম 53/4, তাই তো? আর নিচের এই ভাগ আকারে যেটা রয়েছে 5/1, সেটাকে আমি যদি গুণ আকারে লিখতে চাই, এখন মনে করো যে এখানে তো ভাগ আকারে লিখতে হতো, আমি লিখবো না ভাগ আকারে, আমি লিখবো এবার গুণ আকারে। গুণ আকারে লিখলে তোমরা কি জানো? নিচের যে সংখ্যাটা রয়েছে সেটা উল্টে যায়। তাহলে এখানে রয়েছে 5/1, উল্টে কি হবে? উল্টে 1 চলে যাবে উপরে, আর এই উপরের এই 5টা চলে আসবে নিচেই, তাই তো? এরকমই তো হলো ব্যাপারটা। তাহলে এটাকে তুমি যদি গুণ করে দাও, তাহলে এই দুটো পরস্পর গুণ সম্পর্কে, তাহলে এর এই গুণটা করলে এবার কি হবে দেখো, 53 গুণ 1 করলে হয়ে গেল 53, আর নিচে এই 4 আর 5-এর গুণ করলে কত হয়? 4 5 20, তাই তো? তাই আমি এখানে কি লিখেছি? এই 53/20 এসেছে এখানে। বুঝেছো যে কেন কোনটা হলো? আর এইখানে মধ্যের এই লাইনটাও দেখো এরকমই লেখা হয়েছে, এই যে এই লাইনটা, এই লাইনটা উপরে 53 ছিল, উপরে 53ই লিখেছি। নিচে 4 ছিল, নিচে এই যে 4 লিখেছি, গুণ, এখানে গুণ করে নিচে 5 ছিল, সেটাই যে 5-এ গুণ করে দিলাম। তাহলে আশা করবো তোমরা সবাই বুঝতে পেরেছো এটা। তাহলে চলো নিচেই
এবার এক্স ইকুয়ালস টু কত বেরোলো 53/20। এবার 53/20 মানে কি, মানে এটার যদি দশমিকে তুমি বিচার করো তাহলে আমরা কি পেলাম, এক্সের একটা ভ্যালু পেলাম। দেখো প্রথমে কি বলছি, এক্সের একটা ভ্যালু পেলাম কত 53/20, আর ওয়াই এর কোন ভ্যালু পেলাম, ওয়াই এর ভ্যালুটা দেখো তো কত, একটু আগে এসেছিল যেটা -1/4। তাহলে এখানে ওয়াইটা লিখে দাও যে ওয়াই -1/4 এবং এক্সটা কত, এক্সটা 53/20। এবার দেখো তো আমি যেটা তোমাদের সেই সময় বলতে চাচ্ছিলাম যে একটুখানি এক্সটা বেশি পাবো, যেটা এই একদম কর্নারে পড়লে যেটা হতো সেখান থেকে একটু বেশি পাবো। তাহলে দশমিকে বিচার করে দেখো তো হচ্ছে কি না, কারণ কেন বলেছিলাম এই কর্নার থেকে এক্সটা তো এইখান থেকে এইটা তো একটু দূরে, তাই তো, তার জন্যে আমরা একটু বেশি পাবো। চলো দেখি কি হলো, এখানে ভগ্নাংশ আছে, এটাকে ভাগ করে দাও। এই উত্তর তোমার হয়ে গেছে, এবার তোমার বোঝার জন্য আমি জাস্ট বলছি এটা। তাহলে দেখো তো 53/20 মানে কত বের হয়, দেখো ভিতরে 53 ভাগ করে দাও, 20 দুগুণি কত 40। তাহলে বিয়োগ করো 3 4 5 1 13। তাহলে দশমিকের জন্য একটা শূন্য 130। তাহলে 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 6 দিয়ে যাচ্ছে 6, 6 শূন্য শূন্য, 6 দুগুণি 12, 7 দিয়ে করলে 14 হচ্ছে না, তাহলে 6 দিয়ে করলাম, এখানে 0 2 3 1 10, দশমিকের জন্য একটা শূন্য 100। তাহলে কত 5 20 100, 5 দুগুণি 10 শূন্য, তারপরে 1 5 দুগুণি 5 শূন্য শূন্য, 5 দুগুণি 10, তাই তো, 5 20 100। তাহলে কত পাওয়া গেল, দেখো এক্সের মানটা পাওয়া গেল 2.65। তাহলে এই 2.65টা বলছিলাম এক্স একটু বেশি পাবা, দেখো তো বেশি পেয়েছো নাকি কর্নারের থেকে, এইখানে দেখো বেশি পেয়ে গেছো, 2.6 ছিল, তুমি অ্যাকচুয়ালি কত পেলে 2.65। তাহলে কি বুঝতে পারলে অ্যাকচুয়াল ভ্যালুটা এটা হবে না, অ্যাকচুয়াল ভ্যালুটা একটু বেশি হবে এক্স। তাহলে ঠিক ঠিক পেলে। আর ওয়াইটা দেখো এই কর্নারে হলে যেটা হতো সেখান থেকে ওয়াই আরেকটু নেগেটিভে পাবা, তাই তো, একটু নিচেই আছে, আরেকটু বেশি নেগেটিভ পাবা, তাই 0.2 থেকেও একটু বেশি হবে। চলো ওয়াইটাকে তুমি একটু বেশি পেয়েছো, চলো দেখো তো ওয়াইটা পেয়েছো তুমি -1/4। তাহলে -1/4, 1/4 ভাগ করে দাও কত হয় 1, এখানে নিয়ে আসো, দশমিকের জন্য একটা শূন্য 10, 4 দুগুণি 8, 8 আর 2 10, 2 দশমিকের জন্য একটা শূন্য 20, 4 5 20। দেখো কত পেলে 0.25, 0.25 পেলে। দেখো তো সেটা কি একটু বেশি হচ্ছে, এটা ঋণাত্মক রাশি পেলে কিন্তু, কারণ এখানে মাইনাস আছে। তাহলে কত পেলে -0.25 পেলে, তাই তো। তাহলে দেখো তো -0.25 কি একটু বেশি নেগেটিভ, দেখো তো যেটা রয়েছে কর্নার, হ্যাঁ এখানে কত আছে, এখানে আছে -0.2, আর পেলে তুমি কি -0.25। তাহলে তুমি কি বুঝতে পারলে যে হ্যাঁ আমি যে বিন্দুটা পেয়েছি সেটা আসলে এই বিন্দুটাই, কারণ এটা একটু বেশি নেগেটিভে আছে, আর আর এক্সটাও একটু ডান দিকে আছে, বেশি বেশি ভ্যালু আছে। তাহলে তুমি কি জানলে যে এইটা হবে, এই যেটা প্রথমে আমরা কর্নারেরটা লিখেছিলাম, এই দেখো এখানটাতে, এখানের এই কর্নারের ভ্যালু মুছে দাও, এটা এই কর্নারের ভ্যালু হবে না, এই -2 এটা হবে ভ্যালু নিচে যেটা আমি বের করলাম এখন, তাই তো। চলো এই ভ্যালুটা মুছে দিয়ে আমি যেটা পেলাম এখন সেটা লিখি এখানে। চলো সেটা পি বিন্দুর স্থানাঙ্ক লিখে দিই। এবার পি বিন্দুর স্থানাঙ্কটা তুমি এই দশমিকের আকারেও লিখতে পারো, অথবা তুমি ওই ভগ্নাংশ আকারেও লিখতে পারো। তা আমি যে কোনো একটা লিখলেই হলো, আমি ভগ্নাংশ আকারেই লিখে দিই। যেটা এসেছে আমাদের মানটা, এক্সের মান কত এসেছে আমাদের, দেখো এক্সের মানটা এসেছে 53/20, ওয়াই এর মানটা এসেছে -1/4। তাহলে লিখে দাও 53/20, আর ওয়াইটা এসেছে -1/4। তাহলে এটা আমরা পেয়ে গেলাম রাইট। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কিছু আমি যা বলতে চেয়েছি। তাহলে উত্তরটা এভাবে লিখতে হবে যে অর্থাৎ নির্ণেয় পি বিন্দুর স্থানাঙ্ক হলো 53/20 এবং ওয়াই এর মানটা কি -1/4। আর যদি দশমিকে বের করো তাহলে এটা হবে। তাহলে একটা অঙ্ক হয়ে গেল ডি দাগ।
তাহলে আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আমাদের এই পড়ানোটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আরও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যে এইখান চ্যানেলের থেকে দেখো, একটু ভালো মানে যদি বুঝতে পারো তাহলে শেয়ার করো, একটু বলো বন্ধুদের। তাহলে আজকের মতো এই অবধি। কালকে আমরা করব কি, এই 2 দাগগুলো শুরু করব কালকে, ঠিক আছে? আজকে এই অবধি। ভিডিওটা বড় হয়ে গেছে, তোমরা এটা দেখো আরেকবার, বোঝো জিনিসটা, নিজের খাতায় করো এবং পরীক্ষার জন্য ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে তাহলে।